আসসালামু আলাইকুম। রাসানি এজাল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজেদা বেগম, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম, যেটা কিনা আমাদের প্রথম পত্রের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের আরেকটি টপিকস নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে মোট মজুদ ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়। আমরা এই অধ্যায় থেকে অনেকগুলো টিউটোরিয়াল দেখছি এবং আমাদের যে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সেটা সমাধান করার চেষ্টা করছি। আশা করি তোমাদের এগুলো যেগুলো সমস্যাগুলো হচ্ছে তোমরা আমাদের সাথে জুম ক্লাসে অথবা আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেখানে তোমরা আমাদের সাথে সরাসরি সেই সমস্যাগুলো সমাধান করতে পারো। মজুদটা কি, আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে মোট মজুদ ব্যয়। মোট মজুদ ব্যয়টার আগে আমি একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে মজুদটা কি। মজুদটা হচ্ছে আমরা জানি, তারপর আমি আবার বলছি, মজুদ হচ্ছে কাঁচামাল, আংশিক প্রস্তুত পণ্য বা সম্পূর্ণ প্রস্তুত পণ্য, যেটা এখনো কিন্তু পূর্ণ প্রস্তুত পণ্য হয়নি, কিন্তু আমরা বলতে পারি সম্পূর্ণ প্রস্তুত পণ্যই হচ্ছে একটি মজুদ। আচ্ছা, তো কাঁচামাল, আংশিক প্রস্তুত পণ্য আমরা সেটাকে মজুদ বলি। এই মজুদটাকে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ক্রয় করতে হলে বা এটাকে আমি সংরক্ষণ করতে হলে আমাকে কিছু ব্যয় সংগঠিত হয়। এই মজুদ সম্পর্কিত ব্যয়গুলো সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ফরমাশ ব্যয় আর একটা হচ্ছে বহন ব্যয়। ফরমাশ ব্যয় হচ্ছে যখন কোনো মজুদ ক্রয় করতে গেলে বা ক্রয় সংক্রান্ত যে ব্যয়টি হয় তাকে বলা হয় ফরমাশ ব্যয়। তাহলে আমরা সংক্ষেপে কি বলি, ফরমাশ ব্যয়কে ক্রয় ব্যয়ও বলা হয়। তাহলে পণ্যদ্রব্য বা মজুদ ক্রয় করতে গিয়ে যে ব্যয়টি হয় তাকে বলা হয় ফরমাশ ব্যয়, যেটা আমরা ক্রয় ব্যয়ও বলে থাকি, যেটাকে আমরা শূন্য দ্বারা মানে ও দ্বারা প্রকাশ করি, শূন্য না ও দ্বারা প্রকাশ করি। বহন ব্যয় হচ্ছে পণ্যদ্রব্য তো ক্রয় করে নিয়ে আসলাম, সেটাকে আমি সংরক্ষণ করব। দ্যাট মিনস আমি পণ্যটাকে ধরে রাখার জন্য, ধারণ করার জন্য যে ব্যয়টি হয় সেটাকে বলা হয় ধারণ ব্যয়, আর এটাকে আমরা বহন ব্যয় হিসেবে চিহ্নিত করেছি। তাহলে বহন ব্যয় কি, পণ্যদ্রব্য ধারণ করার জন্য বা ধরে রাখার জন্য যে ব্যয়টি হয় তাকে বলা হয় বহন ব্যয়, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন আসি এই দুইটা ব্যয় কি কারণে বলছি। দেখো, আমাদের যে মোট মজুদ ব্যয়, তার মানে এই দুইটা ব্যয়ের সম্পর্কিত একসাথে যোগফলকেই বলা হয় মোট মজুদ ব্যয়। দ্যাট মিনস ফরমাশ ব্যয়ের মোট এবং বহন ব্যয়ের মোট যোগফলকেই বলা হয় মোট মজুদ ব্যয়। চলো আমরা একটু দেখি। আমাদের মোট মজুদ ব্যয় বা মোট ব্যয়, যেটাকে আমরা টিসি বলি, যেটাকে বলা হয় টোটাল কস্ট। তো এই টোটাল কস্ট টিসি আমাদের বের করতে হলে মোট বহন ব্যয় যোগ মোট ফরমাশ ব্যয়। দ্যাট মিনস মোট বহন ব্যয় এবং মোট ফরমাশ ব্যয়ের সম্মিলিত যোগফলকেই বলা হয় টিসি। এখন এটাকে আমি কিভাবে বের করব, দেখো, EOQ divided by 2 into C plus A divided by EOQ into O। এটাকে আমি সংক্ষেপে সূত্র দ্বারা প্রকাশ করেছি কিভাবে, দেখো, EOQ divided by 2 into C, তে হচ্ছে বহন ব্যয়, আর মোট বহন ব্যয় হচ্ছে EOQ divided by 2 into C, মানে বহন ব্যয়কে আমি যখন মোট বহন ব্যয় বের করব তখন আমি এইভাবে বের করব। আবার প্লাস, সূত্রের প্লাস, আবার মোট ফরমাশ ব্যয় কিভাবে বের করেছি, A divided by EOQ into O হচ্ছে ফরমাশ ব্যয়। তাহলে আমরা এভাবে মোট ব্যয়, মোট বহন ব্যয় এবং মোট ফরমাশ ব্যয়ের যোগফলকে টিসি এভাবে বের করব। টিসিটা মানে হচ্ছে মোট মজুদ ব্যয়, আমরা বলতে পারি মোট বার্ষিক মজুদ ব্যয় অথবা বার্ষিক মজুদ ব্যয় বা মোট ব্যয়। তো আমরা এই সূত্রটা দিয়ে আজকে একটি অঙ্ক করব, যেমনটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। উদাহরণ 20 নাম্বার, পেজ হচ্ছে 483 পেজ, তোমাদের খালিকুজ্জামান বইয়ের উদাহরণ, খালিকুজ্জামানের 20 নাম্বার উদাহরণটা আজকে আমি সলভ করব। বোর্ডেও লিখে রেখেছি, দেখো তোমরা। আমি পড়ছি।
উদাহরণ 20 দেখো কি লিখেছে, বিডি ফুড প্রক্রিয়াজাতকারী খাদ্য সামগ্রী বাজারজাত করে, বাজারে বার্ষিক চাহিদা 1,20,000 প্যাকেট এবং প্রতি প্যাকেটের ক্রয় মূল্য 22 টাকা, ফরমাশ প্রতি ব্যয় হয় 80 টাকা, বহন খরচ একক প্রতি 2 টাকা। আমরা এখান থেকে প্রথমে আমরা দেখব যে এখানে আমাদের কি বলেছে করণীয়তে। বিডি ফুড গ নাম্বার, বিডি ফুড লিমিটেড এর মোট বার্ষিক বা মোট বা বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করো। আমরা গ নাম্বারটা বিডি ফুড লিমিটেডের বার্ষিক মোট বা বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করতে বলেছে। অঙ্কটা কি দেখো, বিডি ফুড প্রক্রিয়াজাতকারী খাদ্য সামগ্রী বাজারজাত করে, বাজারে বার্ষিক চাহিদা 1,20,000 প্যাকেট এবং প্রতি প্যাকেটের ক্রয় মূল্য কত টাকা, 22 টাকা, ফরমাশ প্রতি ব্যয় হয় কত টাকা, 80 টাকা, বহন খরচ একক প্রতি 2 টাকা, ক্রয়াদেশ প্রদানের পর পণ্য গুদামে পৌঁছাতে 4 দিন সময় লাগে, কোম্পানি তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে 1200 প্যাকেট পণ্য মজুদের সিদ্ধান্ত গ্রহণ করে, কোম্পানি মোট কার্যদিবস হচ্ছে 300 দিন, মজুদ ব্যবস্থাপক 2000 প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায়, মানে মজুদ 2000 প্যাকেট থাকাকালীন অবস্থায় পুনরায় ফরমাশ প্রদান করেন। এখন এই অঙ্কটি আমাদের আরেকটি টপিকসের সাথে জড়িত, এই জন্য আমরা এটাকে দুইটি ভাগে ভাগ করেছি। গ নাম্বারটা আমি একটা ভাগ করে দিচ্ছি, দ্যাট মিনস বিডি ফুড থেকে আমাদের এই 2 টাকা পর্যন্ত গ এর সমাধান করব। বিডি ফুডস থেকে 2 টাকা পর্যন্ত আমরা কিসের সমাধান করব, গ নাম্বারটার। তো চলো গটা করি। আরেকটি কথা বলে নেই, এই যে অঙ্কটি 20 নাম্বার উদাহরণ, এটি কিন্তু একটি বিগত বছরের বোর্ডের অঙ্ক, যেটা কিনা ঢাকা বোর্ড 2016 সালে এসেছে। তাহলে আমরা এটা লিখে ফেলি, ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017 সালে এই অঙ্কটি চলে এসেছে। তো আমরা একসাথে কিন্তু বোর্ডও সলভ করছি। দেখো প্রথমে আমি বলছি, বিডি ফুড প্রক্রিয়াজাতকারী খাদ্য বাজারজাত করে, খাদ্য সামগ্রী তারা বাজারজাত করে, তাদের যে বাজারে বার্ষিক চাহিদা, তাদের বার্ষিক চাহিদা মানে হচ্ছে বছরের চাহিদা, যেটাকে না আমরা বলি এ। আমরা কিন্তু জানি যে এখানে কিন্তু আমাদের যে টোটাল কস্টের যে সূত্রটা, সেখানে কিন্তু ইওকিউ ছিল। ইওকিউটা মানে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যেটাকে আমরা বাংলায় বলি মিতব্যয়ী ফরমাশ পরিমাণ। আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে তোমাদের এটা বের করে দেখিয়েছিলাম ইওকিউ কিভাবে বের করে। যারা জানো না তারা আজকে আবার এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, মিতব্যয়ী ফরমাশ পরিমাণ আমাদের প্রথমে বের করে নিতে হবে, যেহেতু আমাদের বিডি ফুড লিমিটেডের মোট বা বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করতে বলেছে, দ্যাট মিনস টিসি বের করতে বলেছে। আর টিসি যদি বের করতে বলে, তোমাকে কিন্তু ফার্স্টে ইওকিউ বের করে নিতে হবে, কারণ টিসি সূত্রটা কিন্তু আগে ইওকিউ জানতে হয়। ইওকিউ মানে হচ্ছে মিতব্যয়ী ফরমাশ পরিমাণ। আচ্ছা, তাহলে আমরা গ নাম্বারটা সমাধান করছি। মোট বা বার্ষিক, আমরা কিসের বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করছি, বিডি ফুড লিমিটেড এর বার্ষিক মজুদ ব্যয় নির্ণয়। আমরা বিডি ফুড লিমিটেডের বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করব, তার আগে আমরা লিখে নেই এখানে আমাদের জানতে হবে যে আমাদের সূত্রটা কি। আমরা জানি টিসি ইকুয়ালস টু, সূত্রটা আমি মাত্রই লিখে দিয়েছি, ইওকিউ ডিভাইডেড বাই 2, ইওকিউ ডিভাইড plus A divided by EOQ into O.
দেখো মোট ব্যয়ের সূত্রটা কিন্তু ইওকিউ ডিভাইডেড বাই 2 ইন্টু সি। এখন আমাদের এখানে ইওকিউটা কিন্তু লাগবে, প্রশ্নে কিন্তু কোথাও মিতব্যয়ী ফরমেশ পরিমাণ দেওয়া নেই। তাহলে আমরা প্রথমে কি বের করব, এখানে ইওকিউ ইকুয়ালস টু মিতব্যয়ী ফরমেশ পরিমাণ। ইওকিউ মানে হচ্ছে মিতব্যয়ী ফরমেশ পরিমাণ। তাহলে আমাকে মিতব্যয়ী ফরমেশ পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা বের করে নিই, আমরা জানি ইওকিউ সূত্রটা, দেখো সূত্রটা যারা করনি তারা আজকে শিখে যাচ্ছ। সূত্রটা হচ্ছে 2AO ডিভাইডেড বাই সি, 2AO ডিভাইডেড বাই সি। এখানে এ হচ্ছে বাৎসরিক চাহিদা, বছরে যে প্রত্যেক বছরে বিডি ফুডের বাজারে বার্ষিক চাহিদা সেটা কত প্যাকেট, 12,000, 1,20,000 প্যাকেট। দ্যাট মিনস আমার এ হচ্ছে 1,20,000 প্যাকেট, যেটা কিনা এককে। সবসময় মনে রাখবে এর মানটা এককে দেওয়া থাকবে। তারপর হচ্ছে ও, ও হচ্ছে কি ফরমাশ ব্যয়, ফরমাশ ব্যয় একক প্রতি। আমাদের প্রশ্নে ফরমাশ ব্যয় কত দেওয়া আছে, দেখো প্রশ্নে সুন্দর করে বলে দিয়েছে ফরমাশ প্রতি ব্যয় হয় কত টাকা, 80 টাকা। তাহলে একক প্রতি ফরমাশ ব্যয় 80 টাকা। আর হচ্ছে সি, সি হচ্ছে বহন ব্যয় একক প্রতি। তাহলে আমাদের বহন ব্যয় কত টাকা বলে দিয়েছে, ফরমাশ প্রতি 80 টাকা, বহন খরচ একক প্রতি 2 টাকা। তার মানে বহন ব্যয় 2 টাকা। আমরা এখানে সবগুলো ইনফরমেশন পেয়ে গিয়েছি, এখন বসাই দিচ্ছি। 2 ইন্টু 1,20,000 ইন্টু 80 ডিভাইডেড বাই 2। দেখো আমরা যদি এটাকে রুট করে গুণ করি তাহলে আমাদের অ্যামাউন্ট চলে আসে। আমাদের চলে আসে এটা সম্পূর্ণ করার পরে 96 লক্ষ। এটাকে যদি তুমি যখন ক্যালকুলেট করবে তোমার চলে আসবে 96 লক্ষ টাকা। এটাকে যখন আমি রুট করব তখন চলে আসবে 3098, 3098.39। তাহলে আমরা ইওকিউ কত পেয়ে গেলাম, 3098.39 একক। তাহলে আমরা ইওকিউ এখন পেয়ে গিয়েছি। এখন আমরা শুধু যে আমাদের টিসি সেটা বের করব। তো চলো করি। যারা ইওকিউ বের করতে পারো না তারা এখানে শিখে গিয়েছো। এখন আমি বের করব কি, আমাদের যে বিডি ফুড লিমিটেডের বার্ষিক মজুদ ব্যয়। আচ্ছা, তো আমি এটা মুছে ফেলছি। তাহলে আমাদের ইওকিউ কত বের করলাম, 3098.39, তাই না? আর 2 হচ্ছে সূত্রের ইনটু সি কত, সি হচ্ছে বহন ব্যয়, বহন ব্যয় হচ্ছে প্রতি একক 2 টাকা করে। দেখো দেখা যায় 2 টাকা করে, তাহলে 2 প্লাস এ হচ্ছে কত আমাদের, এ হচ্ছে আমাদের বছরের যে বাৎসরিক চাহিদা, এটা কত 1,20,000। এটাকে আমি ইওকিউ হচ্ছে 3098.39, এটাকে আমি ও দ্বারা গুণ করব। ও হচ্ছে কত ফরমাশ ব্যয়, যেটা একক প্রতি হচ্ছে 80 টাকা। তাহলে 80 দিয়ে গুণ দিলাম। এখন আমার এটা সম্পূর্ণ ক্যালকুলেট করলে চলে আসবে 3098.39 যোগ 2 কাটাকাটি করলে তো এখানে আমাদের এই 3098.39 আসে। আবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটাও চলে আসবে 3098.39। অ্যামাউন্ট কিন্তু প্রায় সেম, দুইটা সেমই আসবে। এখন দুইটা যদি যোগ করি তাহলে আমার চলে আসে 6196.89, 6196.89।
টাকা। তাহলে আমাদের এখানে সুন্দর করে কিন্তু যে ৬,১৯৬.৮৯ টাকা, যেটা কিনা আমাদের মোট বার্ষিক মজুদ ব্যয়, এটা আমরা বিডি ফুড লিমিটেডের বের করে ফেলেছি। তো আজকে আমি তোমাদের এই মোট মজুদ ব্যয় কীভাবে বের করতে হয় বা মোট বার্ষিক মজুদ ব্যয় কীভাবে বের করতে হয় সেটা শিখিয়ে দিলাম। এখন আমি গহতে চলে যাব। দেখো এখানে বিডি ফুডের কিন্তু বার্ষিক মজুদ ব্যয় বের করা আমরা শিখে গিয়েছি। এই হচ্ছে আমাদের উত্তর, যেটা কিনা আমরা লিখবো এখন। সুতরাং বিডি ফুড লিমিটেডের বার্ষিক মোট মজুদ ব্যয় টিসি সমান সমান ৬,১৯৬.৮৯ টাকা। তাহলে আমরা বিডি ফুডের যে বার্ষিক মজুদ ব্যয় সেটা বের করে ফেলেছি। এখন আমি তোমাদের একটি কথা বলবো, তোমরা যখনই প্রশ্নে বলবে বার্ষিক মজুদ ব্যয় বা টিসি বা মোট মজুদ ব্যয় বের করো, তখন কিন্তু তোমাদের আগে ইওকিউ বের করে নিতে হবে। তাহলে ইওকিউ যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি দেওয়া না থাকে আগে বের করে তারপর টিসি বের করবে। তো এতটুকু আশা করি সমস্যা নেই। আমি মুছে ফেলছি। এখন আমি চলে যাব এর পরবর্তী অংশে, যেটা কিনা গহ। দেখো আমাদের গহটাতে কি বলেছে, আমি অঙ্কটা মুছে ফেলছি এবং গহ নাম্বারটা লিখছি। গহ নাম্বারটায় কি বলেছে, প্রশ্নে সুন্দর করে গহ নাম্বারটায় বলে দিয়েছে যে উদ্দীপকের মজবুত ব্যবস্থাপকের সিদ্ধান্তর উদ্দীপকের মজুদ ব্যবস্থাপকের সিদ্ধান্ত মূল্যায়ন করো। এটা ৪ মার্কের, যে উদ্দীপকের ব্যবস্থাপকের মূল্যায়ন করো, গাণিতিক বিশ্লেষণ করতে বলেছে। গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে উদ্দীপকের যে মজুদ ব্যবস্থাপকের সিদ্ধান্ত সেটা বিশ্লেষণ করতে বলেছে। এখন আমরা এটার সিদ্ধান্ত কিভাবে নিব? আমাদের প্রশ্নে কিন্তু আমি একটা অংশ করেছি, দুইটা অংশ বলেছিলাম না? দেখো দুইটা নম্বর, একটা বলছে ক্রয়াদেশ প্রদানের পর পণ্য গুদামে পৌঁছাতে 4 দিন সময় লাগে। এখন তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে প্রতিষ্ঠান তাদের যে মজুদ পণ্য সেটার 1200 প্যাকেট মজুদের সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানির মোট কার্যদিবস 300 দিন। মজুদ ব্যবস্থাপক 2000 প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় পুনরায় ফরমাশ প্রদান করে। আমরা পুনরায় ফরমাশটা কি, বর্তমান মজুদের পরিমাণ যতটা হাতে থাকা অবস্থায় আবার পুনরায় ফরমাশ দেওয়ার মাধ্যমে, ফরমাশ দেওয়াটাই হলো পুনরায় ফরমাশ। বর্তমানে যতটুকু পরিমাণ মজুদ হাতে থাকা অবস্থায় আমি আবার পুনরায় ফরমাশ দিচ্ছি। আমার হাতে মজুদ রয়েছে, তার থাকা অবস্থায় আমি আবার নতুন করে ফরমাশ দিচ্ছি। মজুদ পণ্য ব্যবস্থাপনা এটি এই বিন্দুর যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে। যেমন একটু বেশি পরিমাণ পণ্য হাতে থাকলেই পুনরায় অর্ডার দেওয়া যেতে পারে। আমরা যেমনটি জানি পুনরায় ফরমাশটা কখন দেওয়া হয়, মজুদ হাতে থাকাকালীন অবস্থায় পুনরায় ফরমাশ দেওয়া, এটাকে বলা হয় পুনঃ ফরমাশ। তো পুনঃ ফরমাশটা সাধারণত বের করতে হলে আমাদের একটা সূত্র দিয়ে বের করতে হয়। এই সূত্রটা কি আমি তোমাদের দেখা দিচ্ছি। পুনঃ ফরমাশ স্তর, পুনঃ ফরমাশ স্তর। এই পুনঃ ফরমাশ স্তরকে বের করার নিয়ম হচ্ছে নিরাপত্তা মজুদ যোগ প্রতি একক যে মাল ব্যবহারের সময়, প্রতি একক সময় গড় মজুদ ব্যবহার, গড় মজুদ ব্যবহার প্রতি একক সময়ে গড় মজুদ ব্যবহার ইন্টু গড় লিড টাইম। সূত্রটা দেখতে পাচ্ছ? পুনঃ ফরমাশ স্তরের সূত্রটা কি? নিরাপত্তা মজুদ
যোগ প্রতি একক সময় গড় মজুদ ব্যবহার ইন্টু গড় লিড টাইম। এটা হচ্ছে পুনঃফরমায়েশের সূত্র। এই সূত্রটা সবাইকে ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, এটা একটি সূত্র। ওকে, তো আমাদের প্রশ্নে নিরাপত্তা মজুদটা কি? নিরাপত্তা মজুদ হচ্ছে, আমি এই টপিকসটা নিয়ে আরেকটি আলোচনা করব। নিরাপত্তা মজুদটা হচ্ছে যখন উৎপাদন নিরবিচ্ছিন্ন থাকার কারণে অথবা ক্রেতাকে যদি ফিরিয়ে দেওয়া হয় কোনো পণ্য, তখন যে দুটা সাধারণত ক্ষতি হয়। প্রতিষ্ঠানের কিছু নিরাপত্তা প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য, তার প্রতিষ্ঠানের সুনামটা ধরে রাখার জন্য এই কিছু পরিমাণ মজুদ সবসময় হাতে রাখতে হয়। তাহলে প্রতিষ্ঠান তার যে সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারে, প্রতিষ্ঠানের বিক্রয় কখনো ঝুঁকির মুখোমুখি হয় না, প্রতিষ্ঠান কখনোই ক্ষতির সম্মুখীন হয় না, তাদের বিক্রয় সর্বক্ষণ চলতেই থাকে, তাদের উৎপাদন কার্য ব্যাঘাত ঘটে না। তাহলে নিরাপত্তা মজুদ হচ্ছে এমন একটি মজুদ যেটা সম্ভাব্য বিক্রয়ের হ্রাসটা, পরিমাণটা, যেটা বিক্রয়টা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে বিক্রয়ের হ্রাসের যে পরিমাণ, বিক্রয় যে কমে যাবে, এটা প্রতিরোধ করে, পাশাপাশি সুনামটাকে অক্ষুণ্ণ রাখে এবং বিক্রয়ের পরিমাণের ঝুঁকি সৃষ্টির কারণে যে প্রতিরোধমূলক ব্যবস্থা, সেটা নিরাপত্তা মজুদ সহায়তা করে। পাশাপাশি সময়ের যে অনিশ্চয়তা ঝুঁকি সৃষ্টি, সেটাও কিন্তু অনেকটা মোকাবেলা করার সুযোগ দেয়। যেমন আমরা জানি যে পেঁয়াজের দাম বেড়ে যায় বা নির্দিষ্ট সময়ের একটা কাঁচামালের পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হলে, সেখানে যেমন বন্যা হলো, যদি কোনো দোকানে অনেক পরিমাণ চাল সংরক্ষণ করে রেখে দেয়, মজুদ করে রেখে দেয়, তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ে যদি চালের দাম বৃদ্ধিও পায়, তার কাছে কিন্তু মজুদ থাকাকালীন অবস্থায়, তার মজুদ থাকার কারণে তার যে বিক্রয়ের পরিমাণটা, সেটা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, হ্রাস পাবে না, মানে কমে যাবে না, প্রতিষ্ঠান তার উৎপাদন কাজ করে যেতে পারবে। এই জন্য বলা হয় নিরাপত্তা মজুদ সংরক্ষণ করা অবশ্যই গুরুত্ব। তো এইখানে প্রশ্নে কি বলেছে দেখো, যে ব্যবস্থাপক 300 দিন কার্যদিবস পালন করে। আমরা জানি অ্যাকাউন্টিং ইয়ারে 365 দিন হয় বা 360 দিন হয়, তাই না কার্যদিবস, কিন্তু ওরা কার্যদিবস মানে হচ্ছে 300 দিনে। দ্যাট মিনস তোমার এখানে 300 হচ্ছে কার্যদিবস। ক্রেতা চাহিদা মেটাতে পণ্য 1200 প্যাকেট সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এখানে যে 1200 প্যাকেট মজুদ, সেটা হচ্ছে প্রতি সময় এককে যে নিরাপত্তা মজুদ, সেটা হচ্ছে নিরাপত্তা মজুদ হচ্ছে 12,000, 1,20,000। তাহলে আমাদের এখানে নিরাপত্তা মজুদটা কত আমরা বের করি, চলো। এখানে মজুদ, নিরাপত্তা মজুদ হচ্ছে 1200। দেখো এখানে বলেই দিয়েছে যে 1200 প্যাকেট পণ্য মজুদের সিদ্ধান্ত গ্রহণ করে, তার মানে নিরাপত্তা মজুদ হচ্ছে 1200 প্যাকেট। ওকে, তারপর বলেছে প্রতি একক সময় গড় মজুদ ব্যবহার। প্রতি একক সময় গড় মজুদ ব্যবহারটা বের করতে হলে আমাকে একটু কাজ করতে হবে। প্রতি সময় আমাদের যে মজুদ, বছরে কত টাকার মজুদ আমাদের বের হয়, তাহলে গড় মজুদ ব্যবহার, এটা আমরা কিভাবে বের করব? আমাদের বছরের যে বার্ষিক চাহিদা, সেটা কত? 1,20,000 প্যাকেট। আর এখানে আমি যদি 1,20,000 প্যাকেট যদি বছরের চাহিদা হয়, তাহলে আমি গড় করব কিভাবে? আমি কার্যদিবস দিয়ে ভাগ দিব। আমাদের কার্যদিবস কত? 1200 প্যাকেট, 1,20,000 প্যাকেট হচ্ছে আমাদের প্রতি বছরের। আর আমরা যখন 300 দিয়ে ভাগ দিব, যেটা আমাদের কার্যদিবস, সেটা দিয়ে আমি ভাগ দিলে আমাদের গড় মজুদ ব্যবহার যেটা, সেটা কত আমি পেয়ে যাব। কত পেয়ে যাই? 400। তাহলে আমাদের গড় মজুদ ব্যবহার কত? 400। ঠিক অনুরূপভাবে গড় লিড সময়, আমাদের প্রশ্নে উল্লেখ করে দিয়েছে যে পণ্য পৌঁছাতে 4 দিন সময় লাগে, তাহলে গড় মোট লিড সময় কত? 4 দিন। এই হচ্ছে আমার ইনফরমেশন দেওয়া। এখন আমি জাস্ট এখানে বসাবো, পূর্ণ ফরমায়েশ স্তর বের করব। তাহলে দেখো আমি বের করছি। 1200 হচ্ছে আমাদের নিরাপত্তা মজুদ, যেটা প্রশ্নে দেওয়া, আর আমার গড় লিড টাইম হচ্ছে কত? 400। গড় মজুদ ব্যবহার হচ্ছে কত? 400, আর আমার গড় লিড টাইম হচ্ছে 4 দিন। তাহলে আমি এখানে এটা যোগ বিয়োগ করলে আমার চলে আসে কত? 1200 যোগ 4 4 1600। তাহলে আমাদের এখানে গড় পূর্ণ ফরমায়েশ স্তর বের হয়ে যায় 2800 একক। তার মানে প্রতিষ্ঠান 2800 একক পণ্য মজুদ থাকাকালীন অবস্থায় পুনরায় পণ্য
ফরমায়েশ প্রদান করে। এটাই হচ্ছে পুনঃফরমায়েশ স্তরের নিয়ম। তাহলে মজুদ ব্যবস্থাপক 2800 একক পণ্য মজুদ থাকাকালীন অবস্থায় 2000 প্যাকেট মজুদ থাকাকালীন অবস্থায় পুনরায় ফরমায়েশ প্রদান করে যা 2800 একক হতে কম। তার মানে 2000 একক পণ্য হাতে থাকাকালীন অবস্থায় পুনরায় ফরমায়েশ প্রদান করে, যেটাকে বলা হয় আমাদের পুনঃফরমায়েশ স্তর। এটা 2800 একক পণ্য থাকাকালীন অবস্থায় পুনরায় ফরমায়েশ দিতে হবে। তার মানে 2800 একক যখনই পণ্য থাকবে ততটুকু সময় পর্যন্তই আমরা পণ্য অর্ডার দিব না। 2800 এক থাকাকালীন অবস্থায় আমি পুনরায় ফরমায়েশ দিব। 2000 একক থাকলে আমি দিব না। আমার 2800 একক যখনই থাকবে তখনই আমি কি করব, পুনরায় ফরমায়েশ প্রদান করব। যদি 2000 এককে দিতে যাই তাহলে কিন্তু আমার পণ্য যে অতিরিক্ত কমে যাবে। তার মানে 2800 একক থাকাকালীন অবস্থায় আমি পুনরায় ফরমায়েশ প্রদান করব। এই হচ্ছে আজকের অঙ্ক। তো আজকে এই পর্যন্তই। এই ধরনের অঙ্কগুলো সলভ করবে, সুন্দর বইয়ের উদাহরণ দেওয়া আছে, দেখে দেখে করো। তোমাদের সমস্যা হলে আমরা তোমাদের লাইভ ভিডিও ক্লাসগুলোতে তোমাদের সমস্যার সমাধান করব নেক্সট যে জুম ক্লাস বা লাইভ ক্লাস সেখানে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।